26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই, আগে এটা বলেছেন। উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। 20,000 বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় এম্বাসি। এটা সম্প্রতি ঘটনা, রিসেন্টলি ঘটনা। এটা কেন হয়েছে? ভিসা দিয়েই তো তারা দিতে পারতো, কারণ এর আগে তো প্রচুর ভিসা দিত, প্রচুর ভিসা। গত বছর প্রায় 16 লক্ষ ভিসা দিয়েছে, এর মধ্যে 4 লক্ষ মেডিকেল ভিসা। গত বছর 2023-এ, 2024-এর আগস্ট পর্যন্ত সম্ভবত 8 লক্ষ ভিসা হয়েছে। এর মাঝে প্রায় 50%ই এই 50%-এর কাছাকাছি এই মেডিকেল ভিসা। তার মানে কি পরিমাণ মেডিকেল যাত্রী সেখানে যাচ্ছে। এটা কিন্তু প্রয়োজনের কারণে আমরা ভারতে যাচ্ছি, ভারতকে ভালোবেসে যাচ্ছি সেটা কিন্তু কেউ যাচ্ছে না, বাংলাদেশের কোনো লোকই যাচ্ছে না। কেউ যদি জোর করে বলা হয় ভারত প্রীতি, সেটা মানে তাদের ইচ্ছার কারণে বলা। আমরা ভারত যাই আমাদের প্রয়োজনে, ভারতের প্রয়োজনে কখনো যাই না। আমাদের ট্রিটমেন্ট সেখানে করতে যাই, আমাদের এখানে প্রবলেম, আমরা ডাক্তার দেখাতে গেলে নানান প্রবলেম, এটা তো আপনারা জানেনই। আজকে আমাকে একজনে কল দিয়ে কান্নাকাটি করছে যে ভাই কি করবো, আমাদের এখানে যা ছিল ফতুর হয়ে গেছে, কোনো আপডেট পাই নাই। ভারতে গিয়ে সঠিক ট্রিটমেন্ট পেয়েছি এবং আমার অপারেশন হবে, সেটার জন্য এখন যেতে হবে, ভিসা পাচ্ছি না, এরকম বিষয়। আজকে অনেকগুলো পত্রিকায় এই সংবাদগুলো এসেছে, যদিও কালকে আমি একটা দিয়েছি। আজকে সংবাদ এসেছে 20,000 পাসপোর্ট ফেরত দিয়েছে। আর টিভি অনলাইনে একটা সংবাদ দেখলাম, দেখি তারা কি বলেছে, একটু দেখবো। 20,000 বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিল ভারত। ভিসা আবেদন করা আর ভিসার আবেদন করা 20,000-এরও বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরত দিয়েছে ভারতীয় হাই কমিশন। সোমবার 30 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী 20,000-এর বেশি বাংলাদেশি পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পরিষেবার গুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার ফলে এই পরিস্থিতি হয়। টাইমস অফ ইন্ডিয়া বলেছে, বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে বর্তমানে শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদন গুলো প্রক্রিয়া করা হচ্ছে। অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রমী ভিসা আবেদনও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মেডিকেল এমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডাবল এন্ট্রি ভিসা। আমি এর আগে কিন্তু বারবার বলছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, আমরা যেভাবে মানে হট্টগোল করেছি, বিক্ষোভ করেছি, এম্বাসি ঘেরাও করেছি, ভিসা সেন্টারগুলোতে আন্দোলন করেছি, ভারতীয় দালালদের হুঁশিয়ার সাবধান। এই মানুষগুলো আবার মেইলে হুমকি দিচ্ছে, যদি ভিসা না দেন তাহলে এম্বাসি গিয়ে জ্বালিয়ে দিব, ভিসা সেন্টার জ্বালিয়ে দিব, ভেঙে ফেলবো, এরকম হুমকি দিচ্ছে। তা এত হুমকির পরে তারা কেন, কোন অনিশ্চয়তার মধ্যে তারা বাংলাদেশে এসে আমাদের ভিসার সার্ভিসটা চালু রাখবে, যেখানে বাংলাদেশের কিছু এক দলের লোক, যেমন আওয়ামী লীগের যারা আছে, রাস্তাঘাটে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। সেখানে ভারত তো মানে 100% শত্রু দেশ, বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী 100% শত্রু দেশ। তাদের লোক পেলে তো রাস্তাঘাটে মেরে মানে পিটিয়ে মেরে ফেলবে। কারণ আসিফ নজরুল এখনকার উপদেষ্টা, আইন উপদেষ্টা, উনি মানে রাজনৈতিক স্ট্যান্ডবাজি যেটাকে বলে, উনি আগে বলেছে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করছে। এখন উপদেষ্টা যাওয়ার পর যে আমাদের সাংবাদিক একটা প্রশ্ন করেছিল, যে উনি বলেছে যে আমি কি উপদেষ্টা হওয়ার পর কি এগুলো বলেছি কিনা, এই কথার সাথে সাথে চেঞ্জ। তার মানে ক্ষমতার জন্য ক্ষমতায় এসে তারপরে যখন সাংবাদিক প্রশ্ন করেছে তখন ডাইরেক্ট বলেছে আমি তো উপদেষ্টা হওয়ার পর আমি কিন্তু এটা বলিনি। তার মানে আগে মিথ্যে বলেছে। 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতের ছেলেরা চাকরি করছে আপনি সরকারে আসার পরে। এই বিষয়টি সম্পর্কে আপনার আপডেটেড মন্তব্য কি? এটা আমি প্রথমে আপনাকে বলে রাখি, এটা কিন্তু আমি উপদেষ্টা হওয়ার পর বলি নাই, আগে এটা উপদেষ্টা হওয়ার আগে ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম। এটা কিন্তু আমি ভিডিও দিয়েছি, এর আগে একটা ভিডিও দিয়েছি। যারা আমার এই কথার কারণে বিভিন্নভাবে হুমকি দিবে, হুমকি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ আওয়ামী লীগের সময় কোনো কিছু বলা যেত না, এখনো সেম ঘটনা হচ্ছে। আওয়ামী লীগের সময় গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল, এখনো হচ্ছে। এখন তো সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে, কারণ আমাদের পুলিশ প্রশাসন কিন্তু নির্বিঘ্নে কাজ করতে পারছে না, সেনাবাহিনীর তত্ত্বাবধানে যাচ্ছে। এটা তো হুমকি তো স্বাভাবিক ঘটনা। আমি আরো একটু দেখবো তারা কি বলেছে। এর আগে শেখ হাসিনা সরকার পতনের পর বিক্ষোভের জেরে ভিসা পরিষেবা স্থগিত করা হয়েছিল। রাজনৈতিক পট পরিবর্তনের এ ঘটনা দু দেশের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করা
করে দেওয়া হয়েছে। আর এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাই কমিশনে ইমেল করছে, এমনকি কিছু কিছু ইমেলে ভাঙচুরের হুমকিও দিচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। এটা কিন্তু আগে আমি তথ্যটা পেয়েছি, টাইমস অফ ইন্ডিয়ার খবর আরটিভিতে দিয়েছে আর অন্যান্য চ্যানেলে দিয়েছে। প্রসঙ্গত, বাংলাদেশে ঢাকায় ভারতে হাই কমিশন ছাড়া আরো 4টি কনসুলেট আছে। সেখান থেকে প্রতি বছর বিপুল সংখ্যক ভিসা অনুমোদন দেওয়া হয়। 2023 সালে ভারত 16 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছিল, এর মধ্যে 4 লাখই ছিল চিকিৎসা ভিসা। একইভাবে চলতি বছর আগস্ট পর্যন্ত 8 লাখ ভিসা দেওয়া হয়েছে, যার মধ্যে 2 লাখে চিকিৎসা ভিসা। যদি আর আগে আমি 4 লাখ বলেছিলাম, সেটা আনুমানিক মিস্টেক হয়েছে, 2 লক্ষ তারা দিয়েছিল চিকিৎসা ভিসা। তবে হাসিনা সরকার পতনের পর 5 আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে, অর্থাৎ তারা এখন ভিসা দেওয়ার নিশ্চয়তা পাচ্ছে না। আমি কিন্তু বারবারই বলছি, বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নাই। রাস্তাঘাটে যেমন গতকালকে ব্যাংকে ডাকাতি হলো, ব্যাংকে ডাকাতি আগেও হয়েছে, কিন্তু এখনকার সিচুয়েশনটা ডিফারেন্ট। অনেকের বাড়ি ঘরে লুট হয়েছে, কেউ বলছে না, ভয়ে বলছে না, কারণ এখন তো মানে আইন শৃঙ্খলা তো পুরোটাই মানে অবনতির পথে। এভাবে তো চলতে পারে, নির্বাচিত সরকার ছাড়া কিন্তু দীর্ঘদিন এটা চলা যাবে না, চলতে পারবে না। চলতে গেলে কিন্তু এরকম হবে, মানুষ কিন্তু আইন হাতে তুলে নিচ্ছে। এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ। দীর্ঘমেয়াদী যে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা হলে কিন্তু মানে যেটাকে বলে আমরা ওই শব্দটার উচ্চারণ করতে চাচ্ছি না, অনেক দেশে এগুলো দেখেছি, শ্রীলঙ্কারও দেখেছি। আমাদের এখানে শ্রীলঙ্কার মতো দ্রুত যদি রিকভার করে না যায়, তাহলে কিন্তু বিপদ হবে। ভারতীয় ভিসা কেন প্রয়োজন সেটাই তো বললাম, যে কিছু কিছু এম্বাসি ফেস করার প্রয়োজন হয়, কিছু স্টুডেন্ট আছে তাদের প্রয়োজন, কিছু মেডিকেল ভিসা। এই ভিসাগুলো যদি আমাদের উপদেষ্টারা যদি জোর দিয়ে যদি এটা বলে যে আপনাদের ওই সেন্টারগুলো আমরা নিরাপত্তা জোরদার করে দিব, আপনারা আবেদন গুলো দেওয়ার মতো একটা অবস্থা তৈরি করুন, তাহলে কিন্তু তারা নিশ্চয়তা পাবে, আদারওয়াইজ পাবে না। কারণ আমাদের এই সরকার থাকা অবস্থায় তো এই ফেলানির নামক ফেলানির নামে যে ফলক করা হয়েছে রাস্তার উপরে এম্বাসির সামনে, সেটা কিন্তু এখন হয়েছে। এম্বাসি ঘেরাও করার জন্য লোক জনগণ গিয়েছে, রাস্তার লোকগুলো যারা। এরপর যারা মানে এম্বাসিতে ভিসা সেন্টারকে ভিসা পায়নি, তারা আন্দোলন করেছে, বলেছে ভারতীয় দালালদের হুঁশিয়ার সাবধান। ভারতীয় দালালদের হুঁশিয়ার সাবধান প্রশ্নই করছেন, তাহলে আবার তাদের ওখানে যাওয়ার জন্য এত উদ্গ্রীব কেন? ইমেলে হুমকি দিচ্ছেন, এগুলো ভাই কোনোভাবেই ঠিক না। এগুলো আমাদের দুই দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেটা নষ্ট হয়। আরো কয়েকটা বিষয় আছে। আগের তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু মৈত্রী এক্সপ্রেস ট্রেন অর্থাৎ 2007 থেকে 2009 পর্যন্ত চালু হয়েছে, ভারতের সাথে সংযোগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কমেনি। এই সরকার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সাথে ভারতের সাথে আরো সম্পর্ক বিচ্ছিন্ন হচ্ছে, দূরে যাচ্ছে। এটা কেন হচ্ছে? মৈত্রী এক্সপ্রেস অনেকে প্রশ্ন করে, ভাই এটা আদৌ চলবে কিনা সেটা সন্দেহ, এটা চলার সম্ভাবনা নাই। এই সরকার এই সিচুয়েশনে রাখলে, এভাবে রাখলে কখনোই সেটা চালু হবে না। এটা হচ্ছে বাস্তব। বাস্তবগুলো বললে অনেকেরই গায়ে লাগবে, আমাকে তো গালি দিবে, আমাকে রিপোর্ট দিবে, অনেক কিছু করবে, আমাকে রাস্তায় ফেলে পিটাবে, এমনও লোক অনেকেই কমেন্টস করবে, দেখবেন অনেকেই কমেন্টস করবে। ভালো থাকবেন, শেয়ার দিয়েন।